হ্যালো স্টুডেন্টস, দেখো আজ আমরা ক্লাস 8-এর মিশ্রণ কোষে দেখি 12-র 6-এর দাগের থেকে অঙ্কগুলো আলোচনা করব। আগের ক্লাসে 1 থেকে 5 অবধি অঙ্কগুলো করেছিলাম, আজকে 6 থেকে অঙ্কগুলো আলোচনা করব। তাহলে দেখো কি বলেছে। কোষে দেখি 12 6-এর দাগে বলেছে 2 প্রকার গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়োর পরিমাণের অনুপাত যথাক্রমে 2:3 এবং 4:5। যদি প্রথম প্রকারের 10 কিগ্রা এর সঙ্গে দ্বিতীয় প্রকারের 18 কিগ্রা মেশানো হয়, তবে নতুন গুঁড়ো সাবানে কত অংশ সাবান গুঁড়ো থাকবে হিসাব করে লিখি। আচ্ছা, তাহলে দেখো আমি প্রথম প্রকার আর দ্বিতীয় প্রকার হিসেবে দুটো সাবান গুঁড়োকে লিখছি। তাহলে প্রথম প্রকার গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়োর পরিমাণের অনুপাত কত বলো? পরিমাণের অনুপাত 2:3। তাহলে এখান থেকে আমরা আনুপাতিক ভাগারটা বের করতে পারবো। তাহলে গুঁড়ো সাবানে সোডার আনুপাতিক ভাগার কত হবে বলো? সোডা কত ছিল? 2:3, মানে 2/2 + 3 সমান কত হচ্ছে? 2/5। আচ্ছা, এখানে সাবান গুঁড়োর আনুপাতিক ভাগার কত? সাবান গুঁড়োর আনুপাতিক ভাগার সমান 3/2 + 3 সমান 3/5। আচ্ছা, দেখো সেকেন্ড পার্টে কি বলেছিল। আচ্ছা, এখান থেকে আমরা দ্বিতীয় প্রকার সাবান গুঁড়োটা বের করে নিতে পারি। দ্বিতীয় প্রকার সাবান গুঁড়োতে সোডা সাবান গুঁড়ো পরিমাণের অনুপাত কত হচ্ছে? 4:5। তাহলে দেখো এখান থেকে দ্বিতীয় প্রকার গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়োর পরিমাণের অনুপাত কত আছে দেখো? পরিমাণের অনুপাত সমান কত দেওয়া আছে দেখো? 4:5। তাহলে এখান থেকে আমরা আনুপাতিক ভাগারটা পেয়ে যাব। তাহলে গুঁড়ো সাবানে সোডার আনুপাতিক ভাগার কত বলো? 4/4 + 5 সমান 4/9। সোডার আনুপাতিক ভাগার পেয়েছে, আর এখানে সাবান গুঁড়োর আনুপাতিক ভাগার পেয়ে যাব। সাবান গুঁড়োর আনুপাতিক ভাগার কত হচ্ছে বলো? 5/4 + 5 সমান 5/9। আচ্ছা, এবারে দেখো প্রথম প্রকারে 10 কিগ্রার সঙ্গে দ্বিতীয় প্রকারে 18 কিগ্রা মেশানো হয়েছিল। তাহলে প্রথম প্রকারটা কত কিগ্রা ছিল? 10 কিগ্রা। তাহলে এই 10 কিগ্রার মধ্যে সোডা কত আছে, সাবান গুঁড়ো কত আছে পেয়ে যাব। তাহলে 10 কিগ্রা প্রথম প্রকারে সোডার পরিমাণ কত হবে বলো? সোডার পরিমাণ সমান 10 কিগ্রা এর সোডার আনুপাতিক ভাগার কত ছিল দেখো? প্রথম প্রকারের ক্ষেত্রে সোডার আনুপাতিক ভাগার 2/5। তাহলে 10 × 2/5
কাটাকাটি করলে 5 একে 5, 5 2 10 সমান 2 গুণিত 2 করলে 4 কিগ্রা প্রথম প্রকার সোডার পরিমাণ। আচ্ছা 10 কিগ্রা প্রথম প্রকার সোডার পরিমাণ পেলাম, এখান থেকে 10 কিগ্রা প্রথম, আচ্ছা অতএব 10 কিগ্রা প্রথম প্রকারে সাবান গুঁড়োর আনুপাতিক ভাগার থেকে সাবান গুঁড়োর পরিমাণটা বের করতে পারবো। সাবান গুঁড়োর পরিমাণ কত হচ্ছে 10 কিগ্রা এর, আর আনুপাতিক ভাগার ছিল 3/5, তাহলে কাটাকাটি করে দেখো 5 একে 5, 5 2 10, তার মানে 2 গুণিত 3 মানে 6 কিগ্রা। এটা প্রথম প্রকারটা বেরোলো, ঠিক আছে। এবার দেখো দ্বিতীয় প্রকারটা কত ছিল 18 কিগ্রা, তাহলে 18 কিগ্রা দ্বিতীয় প্রকারে, 18 কিগ্রা দ্বিতীয় প্রকারে সোডার পরিমাণটা বের করতে পারবো এখান থেকে, সোডার পরিমাণ। তাহলে দ্বিতীয় প্রকারে সোডার ক্ষেত্রে আনুপাতিক ভাগার কত ছিল দেখো 4/9, তার মানে কত 18 কিগ্রা এর 4/9, কাটাকাটি করে দেখো 9 একে 9, 9 2 18 সমান কত হচ্ছে 2 গুণিত 4 সমান 8 কিগ্রা। আচ্ছা 18 কিগ্রা দ্বিতীয় প্রকারে, 18 কিগ্রা দ্বিতীয় প্রকারে সাবান গুঁড়োর পরিমাণ, সাবান গুঁড়োর আনুপাতিক ভাগার কত ছিল 5/9, তাহলে প্রকারে সাবান গুঁড়োর পরিমাণ কত আছে দেখো, সাবান গুঁড়োর পরিমাণ সমান 18 এর 5/9, কারণ আনুপাতিক ভাগারটা 5/9 ছিল, দেখো 9 একে 9, 9 2 18 মানে 2 গুণিত 5 সমান 10 কিগ্রা। তাহলে এখান থেকে আমরা পরিমাণগুলো পেয়ে গেছি 10 কিগ্রা। তাহলে দেখো কি বলেছে, এটা হচ্ছে প্রথম প্রকারে 10 কিগ্রার সঙ্গে দ্বিতীয় প্রকারে 18 কিগ্রা মেশানো হয়েছে, তবে নতুন গুঁড়ো সাবানে কত অংশ সাবান গুঁড়ো থাকবে হিসাব করে লিখি। আচ্ছা তাহলে এই প্রথম প্রকার ও দ্বিতীয় প্রকার সাবান গুঁড়ো একসাথে মেশানো হয়েছে, তাহলে প্রথম প্রকার ও দ্বিতীয় প্রকার সাবান গুঁড়ো, প্রথম প্রকার ও দ্বিতীয় প্রকার গুঁড়ো সাবান মেশানো হলে মিশ্রণে মোট সোডা কত বলো, মোট সোডা সমান প্রথম প্রকার সোডা কত পেয়েছিলাম 4 কিগ্রা, আর দ্বিতীয় প্রকারে কত পেলাম 8 কিগ্রা, তাহলে 4 যোগ 8 সমান 12 কিগ্রা। আচ্ছা আর সাবান গুঁড়োর পরিমাণ কত বলো, ও সাবান গুঁড়োর পরিমাণ প্রথম প্রকারে কত পেয়েছিলাম দেখো 6 কিগ্রা, দ্বিতীয় প্রকারে 10 কিগ্রা, তাহলে 6 + 10 সমান 16 কিগ্রা। তাহলে সোডা ও সাবান গুঁড়োর অনুপাতে পরিমাণ কত হচ্ছে দেখো, সোডা ও সাবান গুঁড়োর পরিমাণের অনুপাত কত হচ্ছে দেখো, পরিমাণের অনুপাত সমান কত দেখো, সোডা কত 12 আর সাবান গুঁড়ো কত 16, মানে 12:16 মানে কত হচ্ছে এটা দেখো, 2 6 12, 2 8 16, 2 3 6, 2 4 8, 3:4। কিন্তু আমাদেরকে অনুপাতটা চাইনি, চেয়েছে সাবান গুঁড়ো কত অংশ থাকবে, নতুন গুঁড়ো সাবানে কত অংশ সাবান গুঁড়ো থাকবে। তাহলে অতএব সাবান নতুন মিশ্রণে সাবান গুঁড়োর পরিমাণ কত বলো, সাবান গুঁড়ো মানে কত, সোডা আর সাবান গুঁড়ো মানে কত 3:4 যদি হয়, তাহলে সাবান গুঁড়োর পরিমাণ 4/3 + 4 সমান 4/7 অংশ। এখানে আনুপাতিক ভাগারে উত্তরটা চেয়েছিল, ঠিক আছে। আচ্ছা এবার পরের অঙ্কটা দেখো। আচ্ছা দেখো পরের অঙ্কটা কি বলেছে 7 দাগে,
বলেছে দুটি সমান আয়তনের পাত্রে যথাক্রমে 1/3 ও 1/4 অংশে ফলের রস ছিল। আমি পাত্র দুটির অবশিষ্টাংশ জল পূর্ণ করে অন্য একটি পাত্রে সমগ্র জল মিশ্রিত ফলের রস ঢাললাম। নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণের অনুপাত কত হবে হিসাব করে লিখি। 7 দাগে দেখো, তাহলে ধরি দুটো পাত্র বলে দিয়েছি, আমরা প্রথম পাত্র আর দ্বিতীয় পাত্র বলে দুটো অঙ্ক করি। তার মানে প্রথম পাত্রে ফলের রস আছে, প্রথম পাত্রে ফলের রস আছে কত বলো, 1/3 অংশ। আচ্ছা, তাহলে ফলের রস আর জল মিশ্রিত ছিল, তাহলে অতএব জল কত আছে বলো, অতএব জল আছে পাত্রে মোট কতটা থাকবে, পাত্রে মোট থাকবে 1 অংশ। তাহলে 1 অংশের মধ্যে যদি ফলের রস 1/3 থাকে তাহলে জল কত আছে, 1 - 1/3। তাহলে এটা করো, ভগ্নাংশে বিয়োগ করলে কত হচ্ছে দেখো, 3 × 3 - 1/3 সমান 2/3 অংশ। ঠিক আছে, এবার দেখো দ্বিতীয় পাত্রে ফলের রস আছে কত বলো, দেখো 1/4 অংশ। ফলের রস আছে 1/4 অংশ। ঠিক আছে, তাহলে অতএব জল কত আছে বলো, অতএব জল আছে মোট কত, মোটটা নিশ্চয়ই 1 অংশ, সেখান থেকে ফলের রসটা বাদ দিয়ে দিলাম, তাহলে এটা জলের পরিমাণটা পেয়ে যাব। তাহলে এটা ভগ্নাংশে বিয়োগ করে দেখো, 4 × 4 - 1/4 সমান 3/4 অংশ। এবারে কি বলেছিল, আমি পাত্র দুটির অবশিষ্টাংশ জল পূর্ণ করে অন্য একটি পাত্রে সমগ্র জল মিশ্রিত ফলের রস ঢাললাম। তার মানে যেটুকু ফলের রস ছিল তার উপরে বাকিটা জল দিয়ে পূর্ণ করেছে। এবার ওই দুটো পাত্রকে একসাথে মিশ্রণ করেছে, প্রথম পাত্র দ্বিতীয় পাত্র, তাহলে কিছুটা করে ফলের রস ছিল, বাকি অংশ জল দিয়ে পূর্ণ করেছে। এবারে দুটো পাত্রকে একসাথে মিশিয়ে দিয়েছে। তাহলে পাত্র দুটিকে মিশ্রিত করলে এখন ফলের রস আর জল কত আছে সেটা দেখে নিই। তাহলে পাত্র দুটিকে মিশ্রিত করলে নতুন মিশ্রণে ফলের রস কত আছে বলো, ফলের রস আছে, প্রথম পাত্রে কত ছিল 1/3 অংশ, দ্বিতীয় পাত্রে কত হয়েছে, দ্বিতীয় পাত্রে কত ছিল 1/4 অংশ, তাহলে 1/3 যোগ 1/4, তাহলে ভগ্নাংশ যোগ করলে দেখো কি হচ্ছে, দেখো 3 আর 4 লসাগু করলে 12, 3 × 4 = 12 মানে 4, প্লাস 4 × 3 = 12 মানে 3 সমান 7/12 অংশ। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা পেলাম ফলের রস। এবং জল কত আছে বলো, এবং জল আছে আগের পাত্রে, প্রথম পাত্রে কত ছিল 2/3 অংশ, দ্বিতীয় পাত্রে কত ছিল 3/4 অংশ। তাহলে এই দুটোকে যোগ করে নিই। তাহলে দেখো ভগ্নাংশে যোগ করলে 3 × 4 = 12, 3 কততে 12, 4 দিতে, 4 × 2 প্লাস 4 কততে 12 বল, 3 দিতে, 3 × 3, তাহলে কত হচ্ছে দেখো 8 প্লাস 3 × 3 = 9/12 সমান 17/12 অংশ। আর কি চেয়েছিল আমাদেরকে, নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণের অনুপাত। তাহলে অতএব নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণের অনুপাত কত, জলের পরিমাণের অনুপাত, তাহলে অনুপাত মানে কত দেখো, 7/12 জল কত আছে দেখো 17/12। তাহলে এটাকে যদি অনুপাতটাকে সরল করে কি পাচ্ছি দেখো, দুদিকেই 12 আছে মানে 12 উঠে যাচ্ছে, 7/17। ঠিক আছে, এবার পরের অঙ্কটা দেখো কি বলেছে। দেখো পরের অঙ্কটা কি বলেছে, 8 দাগে বলেছে রেশমি খাতুন 3টি সমান মাপের গ্লাস শরবত পূর্ণ করেছে। এই 3টি গ্লাসের শরবতে জল ও সিরাপের পরিমাণের অনুপাত
3:1, 5:3 ও 9:7। আমি 3টি গ্লাসের শরবত একটি বড় পাত্রে ঢেলে দিলাম। হিসাব করে দেখি এই নতুন পাত্রে জল ও সিরাপের পরিমাণের অনুপাত কি হলো। তাহলে দেখো 8-এর দাগে, তাহলে 3টে সমান মাপের গ্লাস বলে দিয়েছে। তাহলে ধরি প্রথম গ্লাসে শরবতে জল ও সিরাপের পরিমাণের অনুপাত কত আছে বলো? 3:1। তাহলে এখান থেকে আমরা আনুপাতিক ভাগাহারটা পেয়ে যেতে পারি। অতএব জলের আনুপাতিক ভাগহার কত হবে বলো? জল 3:1 মানে 3/3 + 1 সমান 3/4। সিরাপের আনুপাতিক ভাগহার কত হচ্ছে দেখো? সিরাপের আনুপাতিক ভাগহার দেখো, সিরাপের পরিমাণটা কত ছিল? 1। তার মানে 1/3 + 1 সমান 1/4। এটা প্রথম গ্লাসে এটা মিটলো, ঠিক আছে। এবার দ্বিতীয় গ্লাসের ক্ষেত্রে দেখো, দ্বিতীয় গ্লাসের শরবতে জল ও সিরাপের পরিমাণের অনুপাত কত আছে দেখো? পরিমাণের অনুপাত সমান কত আছে দেখো? 5:3। তাহলে এখান থেকে আমরা জল আর সিরাপের আনুপাতিক ভাগহারটা পেয়ে যাব। তাহলে অতএব জলের আনুপাতিক ভাগহার কত হচ্ছে বলো? জল মানে 5/5 + 3 সমান 5/8। আচ্ছা, এবার সিরাপের আনুপাতিক ভাগহার, কত হচ্ছে বলো? সমান 3/5 + 3 সমান 3/8। আচ্ছা, এটাও দ্বিতীয় গ্লাসটা মিটলো। এবার তৃতীয় গ্লাসে দেখো 9:7। তাহলে তৃতীয় গ্লাসের শরবতে জল ও সিরাপের পরিমাণের অনুপাত কত দেখো? পরিমাণের অনুপাত কত আছে দেখো? 9:7। তাহলে এখান থেকে জলের আনুপাতিক ভাগহার পেয়ে যাচ্ছি। অতএব জলের আনুপাতিক ভাগহার সমান কত বলো? 9/9 + 7 সমান 9/16। আচ্ছা, সিরাপের আনুপাতিক ভাগহার কত দেখো? সিরাপের আনুপাতিক ভাগহার সমান কত হচ্ছে দেখো? 7/9 + 7 সমান 7/16। এবারে কি চেয়েছে দেখো? বলেছে এই 3টি গ্লাসের শরবত একটি বড় পাত্রে ঢেলে দিলাম। হিসাব করে দেখি নতুন পাত্রে জল ও সিরাপের পরিমাণের অনুপাত কি হলো। তাহলে দেখো, 3টা সিরাপে আলাদা আলাদা করে জল আর সিরাপটা ছিল, সেটাকে পুরোটাকে একটা বড় পাত্রে মিশিয়ে দেওয়া হলো। তাহলে দেখো, 3টি গ্লাসের শরবত একটি বড় পাত্রে মিশিয়ে দিলে 3টি গ্লাসের শরবত একটি বড় পাত্রে মিশিয়ে দিলে
একটি বড় পাত্রে মিশিয়ে দিলে তাহলে নতুন মিশ্রণে বা নতুন পাত্রে নতুন মিশ্রণে মোট জল কত হচ্ছে বলো? মোট জল সমান প্রথম পাত্রে কত ছিল? 3/4, তাহলে 3/4 যোগ দ্বিতীয় পাত্রে কত ছিল দেখো? 5/8, 5/8 যোগ তৃতীয় পাত্রে কত? 9/16, 9/16। তাহলে এটা ভগ্নাংশে যোগ করতে হবে। তাহলে ভগ্নাংশে যোগ করার জন্য আমরা প্রথমে কি করে নেব? 4, 8 আর 16 লসাগু। তাহলে 4 একে 4, 4 2 8, 4 8 16, সরি 4 4 16। এখানে 2 একে 2, 2 একে 2, 2 2 4, তাহলে লসাগু কত হচ্ছে দেখো? 4 গুণিত 2 গুণিত 2, তাহলে 4 2 8, 8 2 16। তাহলে দেখো লসাগুটা 16। তাহলে 4 কত দিতে 16 বলো? 4 দিতে, তার মানে 3 গুণিত 4 প্লাস 8 কত দিতে 16, 8 2 16, তার মানে 5 গুণিত 2 প্লাস 16 একে 16 মানে 9 গুণিত 1। তাহলে কত হচ্ছে দেখো? 12 যোগ 5 2 10 যোগ 9 একে 9 বাই 16 সমান কত হচ্ছে এটা? 12 10 22, 22 9 31 বাই 16। এটা মোট জলটা পেলাম। এবার মোট সিরাপ দেখি কত আছে। মোট সিরাপ সমান দেখো প্রথম পাত্রে সিরাপ কত ছিল? 1/4, প্রথম পাত্রে সিরাপ 1/4 প্লাস দ্বিতীয় পাত্রে সিরাপ কত আছে দেখো? 3/8 আর তৃতীয় পাত্রে সিরাপ কত? 7/16, 7/16। তাহলে আবার ধর 4 আর 16 লসাগু করলে কি পাচ্ছি? 16 পাবো। দেখো আগেই করেছি এটা। তাহলে 4 4 16 মানে 1 গুণিত 4 প্লাস 8 2 16 মানে 3 গুণিত 2 প্লাস 16 একে 16 মানে 7 গুণিত 1। তাহলে কত হচ্ছে? 4 প্লাস 3 2 6 প্লাস 7 বাই 16, তার মানে 6 4 10 সাথে 17 বাই 16। দেখো এটা কত হচ্ছে? 17 বাই 16। তাহলে অতএব নতুন মিশ্রণে জল ও সিরাপের পরিমাণের অনুপাত কত হচ্ছে বলো? পরিমাণের অনুপাত সমান কত হচ্ছে দেখো? 31/16 ইস টু 17/16। জলটা ছিল 31/16 আর সিরাপটা 17/16। দেখো দুটোরই নিচে 16 আছে মানে সমান কত হচ্ছে? 31/17। ঠিক আছে, এবার পরের অঙ্কটা দেখো। দেখো পরের অঙ্কটা কি বলেছে। বলেছে 2 প্রকার পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত যথাক্রমে 8:3 এবং 15:7। এই 2 প্রকার পিতল 5:2 অনুপাতে মেশালে যে নতুন প্রকারের পিতল পাওয়া যাবে তাতে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কি হবে হিসাব করে লিখি। তাহলে দেখো অঙ্কটা আমরা কিভাবে করব। 2 প্রকার পিতল বলেছে মানে আমরা প্রথম প্রকার পিতল আর দ্বিতীয় প্রকার পিতল লিখে নিতে পারি। তাহলে প্রথম প্রকার পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত দেখো কত দিয়েছে? সমান 8:3। তাহলে এখান থেকে আমরা তামা আর দস্তার আনুপাতিক ভাগারটা পেয়ে যাব। তাহলে অতএব তামার আনুপাতিক ভাগার সমান কত হবে বলো? 8 আছে, 8/8 প্লাস 3 সমান 8/11। আচ্ছা এবার দেখো দস্তার আনুপাতিক ভাগার কত হবে বলো? 8:3 মানে দস্তা কত ছিল? 3, তার মানে 3/8 প্লাস 3 সমান 3/11। এটা প্রথম প্রকার পিতলে গেল। এবার দ্বিতীয় প্রকার পিতলে কত বলেছে দেখো? 15:7। তাহলে দ্বিতীয় প্রকার পিতলে
দ্বিতীয় প্রকার পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কত দেখো? দস্তার পরিমাণের অনুপাত কত দেওয়া আছে দেখো? 15:7। তাহলে এখান থেকে আমরা আনুপাতিক ভাগাহারটা পেয়ে যাব। অতএব তামার আনুপাতিক ভাগাহার সমান কত বলো? 15/15 + 7 সমান 15/22। আচ্ছা, দস্তার আনুপাতিক ভাগাহার কত দেখো? দস্তার আনুপাতিক ভাগাহার সমান কত দেখো? 7 আছে, 7 মানে 7/15 + 7 সমান 7/22। ঠিক আছে, এবার দেখো পরের পাটে কি বলেছে। এই দুই প্রকার পিতল 5:2 অনুপাতে মেশালে যে নতুন প্রকারের পিতল পাওয়া যাবে তাতে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কি হবে হিসাব করে লিখি। তাহলে দেখো এখানে লিখতে পারি, তাহলে ধরি 5:2 বলে দিয়েছে, মানে 5x আর 2x যদি আমরা ধরে নিই, তাহলে ধরি প্রথম প্রকার পিতলের 5x পরিমাণের সাথে দ্বিতীয় প্রকার পিতলের 2x পরিমাণ মেশানো হলো। 2x পরিমাণ মেশানো হলো। তাহলে দেখো আমরা এখানে প্রথম প্রকার পিতলটা কত নিয়েছি? 5x, আর দ্বিতীয় প্রকার পিতলটা 2x। তাহলে এই 5x এর মধ্যে তামা দস্তা কত আছে আর দ্বিতীয় প্রকার পিতলের 2x এর মধ্যে তামা দস্তা কত আছে এটা পেয়ে যাব। তাহলে দেখো এবার এটা দেখি। তাহলে প্রথম প্রকার পিতলের 5x পরিমাণে, মানে আমরা 5xটা নিয়েছি যেহেতু প্রথম প্রকারটা, 5x পরিমাণে তামা আছে, কত আছে বলো? পিতলটা কত আছে? পিতলটা 5x, তামা কত আছে? তামার আনুপাতিক ভাগাহার কত দেখো? প্রথম প্রকারে 8/11। তাহলে কত হচ্ছে দেখো? 5×8 = 40 x/11। আচ্ছা, দস্তা কত আছে এবার দেখো? দস্তা আছে সমান 5x এর কত দেখো? 3/11। 3/11 সমান কত হচ্ছে দেখো? 15x/11। এটা প্রথম প্রকার পিতলে গেল। এবার দেখো দ্বিতীয় প্রকার পিতলে কত নিয়েছিলাম? 2x। তাহলে দ্বিতীয় প্রকার পিতলের 2x পরিমাণে তামা কত আছে দেখো? তামা আছে, মোট পরিমাণটা কত? 2x। আর দ্বিতীয় প্রকারের তামার আনুপাতিক ভাগাহার কত দেখো? 15/22। তার মানে 15/22। তাহলে কত হচ্ছে দেখো? 15×2 = 30x/22। এবার দস্তা আছে দেখি কত? দস্তা আছে মোট পরিমাণ 2x, এর আনুপাতিক ভাগাহার দেখো দস্তার কত ছিল? 7/22। তাহলে 7/22, তাহলে 14x/22। এবার অঙ্কটা কি চেয়েছিল দেখো? যে দুই নতুন প্রকারের পিতল পাওয়া যাবে তাতে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কত। তাহলে এই যে নতুন প্রকার পিতল 5x আর 2x মেশানো হচ্ছে, তাহলে এই নতুন প্রকার পিতলে যখন মেশাচ্ছি আমরা তখন কি হচ্ছে? নতুন একটা পিতল তৈরি হচ্ছে। তাহলে নতুন মিশ্রণে বা নতুন প্রকার পিতলে মোট তামা কত হচ্ছে দেখো? মোট তামা সমান দেখো আগেরটা কত ছিল? 40x/11।
40x/11, আর দ্বিতীয় প্রকারে কত দেখো 30x/22, 30x/22। তাহলে এটাকে যদি আমরা সমাধান করি দেখো 11 আর 22-এর লসাগু হবে, তাহলে 11 একে 11 আর 11 2 22, তার মানে কত হচ্ছে দেখো 22। তাহলে সমান 22টা লসাগু, 11 2 22 মানে 40x গুণিত 2 প্লাস 22 একে 22 মানে 30x গুণিত 1। তাহলে কত হচ্ছে এটা সমান 80x প্লাস 30x/22। আচ্ছা, তাহলে 80 আর 30 যোগ করলে 110x/22। আর দেখো এটা কাটাকাটি যাবে, 11 কে 11, 0x/11 দুগুণে 22। তাহলে দেখো আবার কাটা যাবে, 2 1 2, 2 5 10 সমান 5x। ঠিক আছে, তারপরটা দেখো মোট 10টা কত হচ্ছে, দেখো মোট 10টা কত হচ্ছে, দেখো 10টা সমান, দেখো আগের প্রথম প্রকারে কত ছিল মোট 10টা 15x/11, আর দ্বিতীয় প্রকারে দেখো 14x/22। তাহলে 15x/11 যোগ 14x/22। তাহলে আবার যে লসাগু করি কত হচ্ছে দেখো 22। তাহলে 11 2 22 মানে 15x গুণিত 2 প্লাস 22 একে 22 মানে 14x গুণিত 1 সমান দেখো 15 2 30x প্লাস 14x/22 সমান কত হচ্ছে যোগ করলে 44x/22। দেখো এটা কাটাকাটি যাবে, 22 একে 22, 22 দুগুণে 44, তাহলে কত হচ্ছে 2x। তাহলে অতএব নতুন প্রকার পিতলে তামা ও দস্তার আনুপাতিক ভাগার বা পরিমাণের অনুপাত কত হচ্ছে দেখো, এখান থেকে কত পেয়েছি দেখো 5x ইজ টু 2x। দুক্ষেত্রে দেখো এক্সটা উঠে যাবে মানে 5:2। ঠিক আছে, বড় অঙ্কটা দেখো 10-এর দাগে কি বলেছে। দু প্রকার স্টেনলেস স্টিলের ক্রোমিয়াম ও স্টিলের পরিমাণের অনুপাত যথাক্রমে 2:11 এবং 5:21। এই দুই প্রকার স্টেনলেস স্টিল কি অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত 7:32 হবে, হিসাব করে লিখি। তাহলে দেখো প্রথম প্রকার আর দ্বিতীয় প্রকার দুটো ভাগ করে নেব, তাদের পরিমাণের অনুপাতটা দিয়ে দিয়েছে মানে আমরা এখান থেকে আনুপাতিক ভাগহারটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে দেখো 10-এর দাগেরটা, তাহলে 10-এর দাগেরটা দেখো। তাহলে প্রথম প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের পরিমাণের অনুপাত কত দেখো, পরিমাণের অনুপাত কত দেওয়া আছে দেখো 2:11। তাহলে এখান থেকে আমরা আনুপাতিক ভাগারটা পেয়ে যাব। তাহলে অতএব ক্রোমিয়ামের আনুপাতিক ভাগহার সমান কত হবে বলো দেখো, 2/2 যোগ 11 সমান কত হচ্ছে দেখো 2/13। তাহলে স্টিলের আনুপাতিক ভাগার কত দেখো, স্টিলের আনুপাতিক ভাগহার সমান কত হচ্ছে দেখো 11/2 যোগ 11 সমান 11 এটা হচ্ছে কত 11 আর যোগ 2 করলে 13। ঠিক আছে, এটা গেল প্রথম প্রকার স্টেনলেস স্টিল। এবার দ্বিতীয় প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের পরিমাণের অনুপাত
পরিমাণের অনুপাত। পরিমাণের অনুপাত কত দেওয়া আছে দেখো, 5:21, 5:21। তাহলে এখান থেকে আমরা ক্রোমিয়াম আর স্টিলের আনুপাতিক ভাগহারটা পেয়ে যাব। অতএব ক্রোমিয়ামের আনুপাতিক ভাগহার কত দেখো, আনুপাতিক ভাগহার সমান কত হচ্ছে দেখো, 5/5 প্লাস 21 সমান 5/26। এটা ক্রোমিয়ামেরটা গেল। এবার তাহলে দেখো স্টিলের আনুপাতিক ভাগহার কত হচ্ছে, স্টিলের আনুপাতিক ভাগহার কত আছে দেখো, 21/5 প্লাস 21 সমান 21/26। আচ্ছা, এবারে পরের পার্টটা কি বলেছিল দেখো, যে এই দুই প্রকার স্টেনলেস স্টিল কী অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত 7:32 হবে। তাহলে ধরি কি অনুপাত ধরো, এক্স আর ওয়াই অনুপাতে। তাহলে ধরি প্রথম প্রকার স্টেনলেস স্টিলের এক্স অংশের সঙ্গে দ্বিতীয় প্রকার স্টেনলেস স্টিলের ওয়াই অংশ মেশানো হলো। তাহলে প্রথম প্রকারে এক্স অংশ নিয়েছি, দ্বিতীয় প্রকারে ওয়াই অংশ নিয়েছি। তাহলে এই এক্স আর ওয়াই এই অংশটাতে কত ক্রোমিয়াম আর স্টিল আছে পেয়ে যাব। তাহলে এবার দেখো এক্স অংশের মধ্যে ক্রোমিয়াম কত আছে, স্টিল কত আছে। তাহলে অতএব প্রথম প্রকার স্টেনলেস স্টিল লিখতে হবে। স্টেনলেস স্টিলের এক্স পরিমাণে ক্রোমিয়াম আছে কত দেখো, ক্রোমিয়াম কত আছে, ক্রোমিয়াম আছে সমান এক্স এর ক্রোমিয়ামের আনুপাতিক ভাগের কত, 2/13। তাহলে কত হচ্ছে দেখো, এক্স ইন্টু 2/13 সমান 2x/13। আচ্ছা, স্টিল কত আছে দেখো, এবারে স্টিল আছে সমান এক্স এর, আর স্টিলের আনুপাতিক ভাগের কত, 11/13। তাহলে এক্স গুণিত 11/13 সমান 11x/13। আচ্ছা, এবার দেখো দ্বিতীয় প্রকার মানে ওয়াই অংশে কত কত আছে বের করে নেব। দ্বিতীয় প্রকার স্টেনলেস স্টিলের ওয়াই পরিমাণে ক্রোমিয়াম আছে। এবার ক্রোমিয়াম কত আছে, স্টিল কত আছে দেখি। ক্রোমিয়াম আছে সমান ওয়াই এর কত দেখো, দ্বিতীয় প্রকারে ওয়াই এর আনুপাতিক ভাগহার কত ছিল ক্রোমিয়ামের, 5/26। 5/26 সমান 5y/26। আচ্ছা, স্টিল কত আছে দেখো, স্টিল আছে সমান ওয়াই এর আর আনুপাতিক ভাগহার কত দেখো, স্টিলের আনুপাতিক ভাগহার 21/26। 21/26 সমান 21y/26। আচ্ছা, তাহলে এটা দেখো এক্স আর ওয়াই কত কত কী আছে পেয়ে গেলাম। তাহলে এই দুটোকে মেশানো হচ্ছে, মিশিয়ে নতুন স্টেনলেস স্টিল তৈরি করা হচ্ছে। তাহলে নতুন স্টেনলেস স্টিলে মোট ক্রোমিয়াম কত বলো, মোট ক্রোমিয়াম তাহলে কত দেখো, আগেটা 2x/13 প্লাস দ্বিতীয় প্রকারে কত, 5y/26। 5y/26। তাহলে এটা ভগ্নাংশের যোগ বিয়োগ করলে দেখো লসাগু কত হচ্ছে, 13 আর 26-এর লসাগু
13 একে 13, 13 2 26, তাহলে কত হচ্ছে 13 গুণিত 2 সমান 26। তাহলে 26, 13 গুণিত 2 26, 13 2 26 মানে 2x গুণিত 2 প্লাস 5y গুণিত 1, কারণ 26 একে 26, তাহলে কত হচ্ছে 4x প্লাস 5y বাই 26। এটা মোট ক্রোমিয়াম বেরোলো। এবার মোট স্টিল কত আছে দেখো, মোট স্টিল সমান কত আছে দেখো 11x বাই 13, 11x বাই 13 প্লাস দ্বিতীয় প্রকারে কত আছে 21y বাই 26। তাহলে এটাকে দেখো লসাগু করলে 26, 13 2 26 মানে 11x গুণিত 2 প্লাস 26 একে 26 মানে 21y গুণিত 1, তাহলে কত হচ্ছে দেখো 22x প্লাস 21y বাই 26। এবারে দেখো অঙ্কটা কী চেয়েছিল, চেয়েছে এই দুই প্রকার স্টেনলেস স্টিল কী অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলের ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত 7:32 হবে। তাহলে অনুপাতটা 7:32। তারপর শর্তানুযায়ী কী বলেছে দেখো, শর্তানুযায়ী ক্রোমিয়াম ইস্টু স্টিল মানে 4x প্লাস 5y বাই 26 পুরোটা বাই 22x প্লাস 21y বাই 26, এটা কার সমান হবে দেখো 7/32, 7/32। তাহলে এটা আবার সমাধান করে দেখো, তাহলে বা কী পাচ্ছি আমরা 4x প্লাস 5y বাই 26 গুণ, তাহলে এটা উল্টে যাচ্ছে যেহেতু ভাগে আছে, এটা উল্টে যাচ্ছে 26 বাই 22x প্লাস 21y সমান কত দেখো 7/32। তাহলে দেখো এই কোনাকুনি 26 আর 26 কেটে যাচ্ছে, তাহলে বা 4x প্লাস 5y বাই 22x প্লাস 21y সমান 7/32। তাহলে বা এবার কী হবে দেখো কোনাকুনি গুণ হবে, তাহলে 32 গুণিত 4x প্লাস 5y সমান 7 গুণিত 22x মানে এইটা কোনাকুনি গুণ, প্রথমে এই কোনাকুনি গুণ তারপরে 7 গুণিত 22x প্লাস 21y। তাহলে এটা আবার সমাধান করলে কী হচ্ছে দেখো, বা তারপরে এটা গুণ হবে 4 2 8, 4 3 12, 128x প্লাস 5 2 10 0 হাত থাকে 1, 5 3 15 কে 16, 160y। তার মানে কী হচ্ছে 32টা দেখো পুরো প্রতিটার সাথে আলাদা আলাদা করে গুণ হচ্ছে, 32 গুণিত 4x প্লাস 32 গুণিত 5y। তাহলে 7 গুণিত 22x মানে 7 2 14, 7 2 14 একে 15, 154x প্লাস 7 গুণিত 21, 7 1 7, 7 2 14y মানে 7টা পুরোটার সাথে গুণ হচ্ছে, প্রথমে 22x তারপরে 21y। তাহলে এবার দেখো এক্স জাতীয় পদগুলোকে আমরা একদিকে নিয়ে চলে আসি আর ওয়াই জাতীয় পদগুলোকে একদিকে নিয়ে চলে আসি। তাহলে দেখো 128x, আচ্ছা 154টা সমান চিহ্নে ডান দিকে আছে, তাহলে যখনই সেটা সমান চিহ্নে বিপরীতে নিয়ে যাবে তখন কি চিহ্নটা পরিবর্তন হবে, মাইনাস 154x সমান 147y। আবার দেখো 160yটা সমান চিহ্নে বাম দিকে আছে ডান দিকে যাবে, তাহলে চিহ্ন চেঞ্জ হয়ে কী হচ্ছে মাইনাস 160y। তাহলে যোগ বিয়োগ করলে কত হচ্ছে দেখো 128 154, তার মানে 154 থেকে 128 অর্থাৎ কত হচ্ছে দেখো 8 9 10 11 12 13 14 6 26, তার মানে মাইনাস 26x সমান, আর এটা দেখো বিয়োগ করলে কত হচ্ছে 3 13y, এটা হলো দেখো মাইনাস 13y, কারণ মাইনাস দেখো 160টা বড় আছে, তাহলে দেখো দুই দিকেই মাইনাস আছে মানে মাইনাস আর মাইনাস কেটে যাচ্ছে, তাহলে বা 26x সমান 13y বা x বাই y সমান কত হচ্ছে দেখো 13টা যেমন ছিল সেরকম থাকবে আর এই 26টা বিপরীতে চলে আসছে, তাহলে বা কাটাকাটি করলে x বাই y সমান 1/2। তাহলে x অতএব x:y সমান কত বলো 1:2। তাহলে উত্তরটা আমাকে কী চেয়েছিল দেখো, যে এই দুই প্রকার স্টেনলেস স্টিল কী অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলের ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত 7:32 হবে। অতএব এই দুই প্রকার স্টেনলেস স্টিল, এই দুই প্রকার স্টেনলেস স্টিল 1:2 পরিমাণ অনুপাতে মেশাতে হবে, পরিমাণ
অনুপাতে মেশাতে হবে। দেখো তাহলে আজকের ক্লাসে আমরা 6 থেকে 10 দাগ অবধি অঙ্কগুলো আলোচনা করেছি। কোনো অঙ্ক অসুবিধা হলে ভিডিওটা আরেকবার দেখে নিও, পরের ক্লাসে বাকি অঙ্কগুলো আলোচনা করব। থ্যাংক ইউ।